সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের সিলেবাসভুক্ত একটি কবিতা, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এবছর নতুন সিলেবাসভুক্ত হয়েছে। সেই কবিতাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা এবং কালোত্তীর্ণ কবিতা বিদ্রোহী। চলো আমরা এই কবিতা সম্পর্কে বাস্তবমুখী এবং তৎকালীন সময়ের কিছু ইতিহাস জেনে নেই। আগামী ক্লাস থেকে আমি এই কবিতার প্রতিটি পংক্তি ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই কবিতার পংক্তি সংখ্যা, অর্থাৎ সিলেবাসভুক্ত তোমাদের কবিতার পংক্তি সংখ্যা, এই কবিতায় তোমরা কি কি বিষয় বুঝতে পারবে, এই কবিতায় কি কি বিষয় উঠে এসেছে সে বিষয়গুলো। এই কবিতায় তোমাদের পংক্তি সংখ্যা হয়েছে 56টি, অথচ এই মূল কবিতা বিদ্রোহী যে মূল কবিতাটি রয়েছে সেটির পংক্তি সংখ্যা হচ্ছে 127টি। তো সেইখানে এই কবিতায় মূলত ব্যবহৃত যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে গ্রিক পুরাণ এবং হিন্দু পুরাণের অনেক বিষয়গুলো। এখন পুরাণ বিষয়গুলো কি? পুরাণ বিষয়গুলো হচ্ছে এরকম যে লোকজ কাহিনীর উপর ভর করে নির্মিত কিছু চরিত্র। আমরা যারা বাংলাদেশ বা পাক ভারত এই মহাদেশের ভূখণ্ডের অধিবাসী যারা, তারা সাধারণত পুরাণ বা মিথোলজির উপর অনেকটাই নির্ভর করি। গ্রিক পুরাণের উপর তোমার সাধারণত নির্ভর করেন পশ্চিমা বা ওটার কি বলে যে মধ্যপ্রাচ্যের যারা মানুষ তারা। আর হিন্দু পুরাণের উপর সাধারণত পশ্চিমবঙ্গ বা ভারত বা পাক ভারত উপমহাদেশের অনেক অংশেই এই হিন্দু পুরাণের দেবদেবতাদের সম্মান বা তাদের কাহিনীগুলো নিয়ে প্রচলিত বেশ কিছু বিষয় রয়েছে, যেগুলো মূলত কাজী নজরুল ইসলাম এই কবিতায় তুলে এনেছেন তার নিজের মতো করে। এরপরে আমি আরেকটা বিষয় তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব আজকে। এই কবিতাটির প্রকাশ সাল, কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবীদের ধারণা এবং কাজী নজরুল ইসলামের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন ধরনের বিষয়ের কথা, যে কারণে তোমরা মূলত এই ক্লাসটির উপর যে জিনিসটা বুঝতে পারবে এই ক্লাসটির ভেতরে, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে যাবে আশা করি। তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গে। এই 1899 সাল নিয়ে একটি মজার এবং সুন্দর জ্ঞানমূলক তথ্য তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। 1899 সাল বাংলা সাহিত্যের ইতিহাসে দুটি কারণে বিখ্যাত। 1899 সাল বাংলা সাহিত্যের ইতিহাসে দুটি কারণে বিখ্যাত। প্রথম কারণ হচ্ছে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল, এবং দ্বিতীয় কারণ হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে নির্জনতম কবি জীবনানন্দ দাশের জন্মসাল। অর্থাৎ তোমরা যা বুঝতে পেরেছো আসলে ঠিকই শিক্ষার্থীরা, যে 1899 সালে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি জন্মগ্রহণ করেন, অথচ বয়সের দিক থেকে কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাশের 3.5 কি 4 মাসের বড় ছিলেন বয়সে। যাই হোক, তো এই সময়ে তার জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। অনেকেই বলেন হতদরিদ্র পরিবার, অনেকেই বলেন বনেদি মুসলিম পরিবার, কিন্তু বনদি আর হতদরিদ্র শব্দটার মধ্যে পার্থক্য রয়েছে বেশ। মূলত তিনি হতদরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। উনি ওনার চাচার মাধ্যমে প্রথম মক্তবে পড়ালেখা করেন, তারপরে যেটি ঘটে সাধারণত কিশোর বয়সে অনেকেরই বাড়ি থেকে পালিয়ে যাওয়া। তারপরে ওনার দুর্দান্ত জীবন সম্পর্কে আমরা সবাই জানি, আমরা সেদিকে যাব না। তো উনি মূলত সাহিত্য চর্চা করতে পেরেছিলেন 23 বছর। 1942 সালে তিনি বাকরুদ্ধ হয়ে যান। অনেকে বলেন মস্তিষ্ক বিকৃত, অনেকে বলেন বাকরুদ্ধ, অনেকে বলেন বোবা, আমরা যেভাবে নিই। তো 1942 সালের পরে উনি বাকরুদ্ধ হয়ে যাওয়ার পরে 1976 সাল, অর্থাৎ যতদিন উনি জীবিত ছিলেন ততদিন তিনি বাকরুদ্ধ অবস্থাতেই তার জীবনটি কাটিয়েছেন। তার স্ত্রীর নাম ছিল প্রমীলা দেবী। যাই হোক, এই বিষয়ে আমি যাব না, আমি আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কত সালে বা কোন কাব্যগ্রন্থে? বেশি বিশ্লেষণের ভেতরে না গিয়ে সরাসরি বলে দেওয়া ভালো, অগ্নিবীণা কবিতা গ্রন্থে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়, এবং অগ্নিবীণা কবিতা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে তোমাদের জন্য বিষয়টি লিখে রেখেছি, তোমাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। 1922 সালে অগ্নিবীণা কবিতা গ্রন্থ প্রথম প্রকাশিত হয়।
এবং তার কিছুদিন পরে কবি বিখ্যাত হতে শুরু করেন। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থের পরে বিখ্যাত হওয়া শুরু করেন, এটি যেমন সত্য, এবং তিনি কবিতা গ্রন্থ প্রকাশের আগেই বেশ আলোচিত ছিলেন, বলতে পারে তুমুল আলোচিত ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গে। যাই হোক, 1922 সালে প্রকাশিত এই কবিতা গ্রন্থটিতে তখন বেশ কিছু পরিবর্তন ছিল। পরবর্তীতে 1926 সালে যে সংস্করণটি প্রকাশিত হয়, সেইখানে এই কবিতা গ্রন্থের মোট পংক্তি সংখ্যা দাঁড়ায় 128টি, যার 56টি তোমাদের পাঠ্য হিসাবে আমাদের এখানে সিলেবাসভুক্ত করা হয়েছে। কাজী নজরুল ইসলামের আরও কিছু কিছু কবিতা গ্রন্থ রয়েছে, যেমন ধরো শিউলিমালা, সিন্ধু হিন্দুল, বিষের বাসী ইত্যাদি। এছাড়াও তোমরা তোমাদের মূল বইয়ের পাঠ্যসূচিতে দেখলে অনেকগুলো বই এবং অনেকগুলো ওনার সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবে। কাজী নজরুল ইসলাম কিন্তু একাধারে ছিলেন ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার, শিল্পী এবং চিত্রকর। কাজী নজরুল ইসলামের চিত্রশিল্প নিয়েও ইদানিং বেশ গবেষণা হচ্ছে বেশ কয়েকটি জায়গায়, এবং তার সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটি হচ্ছে তার চলচ্চিত্র অভিনয় এবং চলচ্চিত্র পরিচালনা করা। যাই হোক, এই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল বিষয়বস্তু কী, চলো আমরা সেদিকে একটু ঘুরি। বিদ্রোহী কবিতাটি আসলে কাদের বিরুদ্ধে লেখা হয়েছিল, বিদ্রোহী কবিতাটি আসলে কেন লেখা হয়েছিল, এই রহস্যটি আজও কেউ উন্মোচন করতে পারেননি। অনেকে বলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, অনেকে বলেন সৃষ্টিকর্তার বিরুদ্ধে, অনেকে বলেন নিখিল অপশক্তির বিরুদ্ধে, আবার অনেকে বলেন যে হিস্পানি একজন কবির টু মাই সেলফ একটি কবিতা ছিল, সেই কবিতাটির বিপরীতে বা সেই কবিতাটির অনুকরণ করে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি রচনা করেন, যেটি মোটেই সত্য নয়। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম মূলত তার আপন আবেগ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়ের বিষয়টি, যে জিনিসটা আমি লিখে রেখেছি দেখো 3 নম্বর পয়েন্টে, কবিতার অন্তর্নিহিত ব্যক্তি মানসসত্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই কবিতার। একজন কবির ভেতরে, একজন কবির নিজস্ব চিন্তার ভেতরে যে ব্যক্তি মানসসত্তা থাকে, যে একটা ওইটাকে কি বলা যায়, যে একটা নিজস্ব যে একটা ক্ষমতা থাকে, নিজস্ব একটা অহংকার বোধ থাকে, নিজস্ব একটা অহংবোধ থাকে, সেই অহংবোধের প্রকাশে কিন্তু কবি ঘটিয়েছেন এই কবিতায়। বিদ্রোহী কবিতার প্রথম দুটি লাইন বা প্রথম কয়েকটি লাইন যদি আমরা দেখি, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই হিমাদ্রি শিখর মানে চূড়া, তারপরে নেহারি মানে হচ্ছে লক্ষ্য করা বা তোমার দেখতে পাওয়া। আবার এই কবিতায় নেহারি শব্দটি অন্যভাবে এসেছে। যাই হোক, এরপরে উনি বলতে চেয়েছেন, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। দেখো, একজন মানুষের ভেতরে, একজন মানুষের চিন্তার ভেতরে কি পরিমাণ একটা ঝড় বইয়ে গেলে, কি পরিমাণ একটা দ্রোহের আগুন ছড়িয়ে গেলে এত সুন্দর করে বলে ফেলা যায়, যেটি কবি বলার চেষ্টা করেছেন। কবি আবার বলেছেন এইখানে, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি মানি না কোনো আইন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। উনি নিজে কাউকে কুর্নিশ করেন না। কবি তো বলেই দিয়েছেন এখানে যে আপনি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আবার আরেকটা জায়গায় কবি বলেছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এই পয়েন্টটিতে আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করব শিক্ষার্থীরা। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশরি মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে বাঁশি। বাঁকা বাঁশ উনি রূপকার্থেই বলেছেন যে ওনার হাতে, এক হাতে হচ্ছে একটি প্রেম, আরেক হাতে হচ্ছে কি রণতুর্য। ঠিক আছে, তো যুদ্ধের সরঞ্জাম দিয়ে আর কি, যে যুদ্ধের পতাকা, যুদ্ধের অস্ত্র, এরকম একটা বিষয়। তো এই বাঁকা বাঁশের বাঁশরিতে তিনি প্রেমের সুর তোলেন, আবার সেই পাশাপাশি তিনি কি করেন, যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য মনোবল প্রস্তুত রাখেন। এই সব কিছু কিন্তু কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন বোধ থেকেই চলে আসে। এই কবিতার শেষের দিকে তোমরা দেখতে পাবে কাজী নজরুল ইসলাম স্পষ্টভাবে উচ্চারণ করেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আবার উনি চলে এসেছেন সেই লাইনে যে আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, শেষে তিনি বলেছেন এঁকে দেব পদচিহ্ন। এই যে ব্যাপারটি, এই ব্যাপারটিতে উনি কিন্তু স্রষ্টাকে লাথি মারার কথা বলেননি। উনি যেটি বলেছেন, আমরা অনেকেই এই কবিতাটির অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি যে কাজী নজরুল ইসলাম পরিপূর্ণ মাত্রায় নাস্তিক ছিলেন, মোটেই সেটি সেরকম নয়। উনি যেটি বলার চেষ্টা করেছেন এই কবিতায়, যে অপশাসনের বুকে উনি লাথি মারার চেষ্টা করেছেন। একটা দেশের যারা হর্তাকর্তা, তাদের
পালিত হয়ে তাদের ওইটাকে কি বলা যায় যে তাদের মানে ওই তত্ত্বাবধানে পালিত হয়ে আমরা সবাই। তো সেই ক্ষেত্রে তারা দেশের হর্তাকর্তা, তারা দেশের মা বাবা বা তারা দেশের ভাগ্য নির্ধারণকারী সব কিছু। ওই অর্থে কিন্তু কাজী নজরুল ইসলাম এই কথাটি বলেছেন যে আমি ভগবান বুকে, মানে ভারতবর্ষ তখন যারা শাসন করতো ব্রিটিশরা, উনি ব্রিটিশদের বুকেই লাথি মারতে চেয়েছিলেন, কিন্তু অন্য কোনো বিষয় না। উনি সৃষ্টিকর্তা বা ঈশ্বরের বুকে কোনোদিন লাথি মারতে চাননি। যে বিষয়টি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ধরনের রচনা পড়লে, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন ধরনের উপন্যাস, বিভিন্ন ধরনের গানে তোমরা বুঝতে পারবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে কাজী নজরুল ইসলামের অর্জিত পুরস্কারগুলো দেখো, 4 নম্বর পয়েন্টে পদ্মভূষণ পুরস্কার তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে 1960 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তখন কিন্তু তিনি পরিপূর্ণভাবে বাকরুদ্ধ। তার মানে ওই সময়ে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার তার সাহিত্যকে মূল্যায়ন করতে শুরু করেছিলেন। ওই সময় তিনি বাকরুদ্ধে চলে যান। তারপর 21 পদক পেয়েছিলেন বাংলাদেশ থেকে, তারপর জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পুরস্কার এবং উপাধি তার জীবনে রয়েছে। 1972 সালে কবিকে সপরিবার বাংলাদেশে নিয়ে আসেন শেখ মুজিবুর রহমান। এই কাজটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব তীক্ষ্ণভাবেই করেছিলেন, যেন তিনি বাংলাদেশে নিয়ে এসে 1972 সালে যেন তিনি বাংলাদেশে নিয়ে এসে কবিকে জাতীয় কবির মর্যাদা দান করতে পারেন। 1974 সালে কবিকে প্রথমবারের মতো অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় তৎকালীন পিজি হাসপাতাল, বর্তমান যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। যাই হোক, আর নিয়ে আসার পরের বছরই ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়। এরপর আরেকটা বিষয় যেটি আমি আগেই বলেছিলাম, অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয় 1922 সালে। এই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তোমাদের এক একটি জ্ঞানমূলক হিসেবে চলে আসতে পারে শিক্ষার্থীরা। সিলেবাসভুক্ত কবিতায় পংক্তি সংখ্যা 56টি, গুরুত্বপূর্ণ একটি জ্ঞানমূলক। সিলেবাসভুক্ত কবিতায় পংক্তি সংখ্যা কতটি? 56টি। এই কবিতায় ব্যবহৃত হয়েছে গ্রিক, হিন্দু পুরাণের অনেক চরিত্র। হ্যাঁ, বিশ্বামিত্র শিষ্য, ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রাণীর ছেলে, আর বিশ্বামিত্র শিষ্য। তারপর আরও বেশ কিছু চরিত্র, বেশ কিছু পুরাণের বেশ কিছু খ্যাতনামা কিছু বিষয় চলে এসেছে এই কবিতা, যেটি আমি তোমাদের সামনের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটি বিষয় তোমাদের একটু মনে করে দিতে চাইবো যে এই কবিতাটি এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা যদি ভালো করতে চাও বা এই কবিতা থেকে আমাদের আভ্যন্তরীণ পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় কিংবা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে যদি ভালো করে অ্যান্সার করতে চাও, ভালো নম্বর পেতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা লাইন ধরে 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 বিশ্লেষণ করে করে পড়তে হবে এবং বাসায় প্রচুর পরিমাণে ওটাকে কি বলে যে প্রচুর পরিমাণে চর্চা করতে হবে এই শব্দগুলোর। বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো, এবং এই কবিতার ভেতরের যে অংশ, এই কবিতার প্রতিটি পংক্তিতে পংক্তিতে কবি কি বলেছেন সেরকম কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আগামী ক্লাসে এসে কথা বলবো। আগামী ভিডিওতে তোমরা দেখতে পাবে বিদ্রোহী কবিতার প্রতিটি অংশের উপস্থাপন, বিদ্রোহী কবিতার প্রতিটি লাইনের বিশ্লেষণ এবং বিদ্রোহী কবিতার নেপথ্যের যে ব্যাপারগুলো, যে বিষয়গুলো আমি এই ক্লাসে ইতিমধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। আরেকবার তোমাদের বলে দেই, যিনি মূলত অপসংস্কৃতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধেই সোচ্চার হয়ে বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন, আর কিচ্ছু নয়। এবং উনি এই কবিতা রচনার পরপরই ওনার প্রিয় একজন মানুষ মহিতুলাল মজুমদারকে উনি বলেছিলেন যে মোহিত, আমার কবিতাটি দেখবে কোনো এক সময় সাহিত্যে জায়গা করে নেবে। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি আজকের পর্বটি তোমাদের শেষ করতে চাইব। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে, কাজী নজরুল ইসলামকে ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, ওই সময়ের বিখ্যাত সাহিত্য সমালোচক এবং বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্য সমালোচক ছিলেন, ওই ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামকে মনে করতেন দেবতার বাচ্চা। বিষয়টি অনেকে হাস্যকরভাবে নিলেও কতটুকু শ্রদ্ধা, কতটুকু ভক্তি, কতটুকু ভালোবাসা এবং কতটুকু একটা আত্মনির্ভরতা থাকলে একজন মানুষকে উনি দেবতার বাচ্চা বলে সম্বোধন করতে পারেন। বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন সাহিত্য সমালোচক, যিনি বাংলা সাহিত্যের একটি পুরো অধ্যায় ব্যয় করেছিলেন কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখার জন্য। এবং জীবনানন্দ দাশের মতো নির্জনতম কবি, যিনি তার জীবনে খুব কম প্রবন্ধ লিখেছেন, এই জীবনানন্দ দাশও কাজী নজরুল ইসলামকে নিয়ে দীর্ঘ একটি প্রবন্ধ রচনা করেন। অথচ দেখো, জীবনানন্দ দাশ কাজী নজরুল ইসলাম থেকে খুব বেশি দিনের ছোট নয়।
অর্থাৎ আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম নিঃসন্দেহে বাংলা সাহিত্যের এমন একটি নক্ষত্র, যে নক্ষত্রকে আমাদের জানা জরুরি, আমাদের পাঠ করা জরুরি। সেই সুবাদেই তোমাদের পঠিত এই কবিতাটির প্রত্যেকটি অংশ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পংক্তি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি শব্দ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ছেদ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি উত্থান পতন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি তাললয় গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এই কবিতার ভেতর প্রবেশ করে এই কবিতার মূল রসকে আচ্ছাদন করা। তো আগামী ক্লাসে আমি তোমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে উপস্থিত হব। আশা করি তোমাদের আগামী ক্লাসে আমি সাথেই পাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।